সবাইকে স্বাগত আমাদের আজকের এই নতুন বিশ্লেষণে। আজ আমরা আমাদের উৎস উপাদান থেকে অত্যন্ত কৌতূহলোদ্দীপক একটি মনস্তাত্ত্বিক কৌশল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভাবুন তো, কাউকে কোনো কিছু করতে বাধ্য না করে যদি পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া যায়। হ্যাঁ, এমনই এক দারুণ কৌশল নিয়ে আজ আমরা কথা বলবো। কিভাবে কোনো বাহ্যিক হুমকি বা চাপের অনুভূতি পুরোপুরি দূর করে দিয়ে নিয়ন্ত্রণের ভারসাম্য নিজেদের দিকে ঘুরিয়ে দেওয়া যায়, সেটাই আজ আমরা ধাপে ধাপে বুঝব। শুরুতেই একটা কথা বলি, আপনি যদি প্রথমেই খুব সরাসরি নিজের উদ্দেশ্য বুঝিয়ে দেন, তবে উল্টো দিকের মানুষের মনে এমন একটা প্রতিরোধ তৈরি হতে পারে যা আর কখনোই ভাঙবে না। একটু ভেবে দেখুন, কেউ যখন আমাদের ওপর জোর করে কিছু চাপিয়ে দিতে চায়, আমরা কিন্তু স্বভাবতই একটা গার্ড বা দেয়াল তুলে ফেলি, তাই না? এটা মানুষের একেবারে সাধারণ একটা প্রবৃত্তি। শুরুতেই সপ্তাহ দেখিয়ে ফেললে সেই প্রতিরক্ষামূলক দেয়ালটা এতটাই শক্ত হয়ে যায় যে সেটা টপকানো প্রায় অসম্ভব। তো আজকের এই পুরো বিষয়টাকে আমরা কয়েকটা ধাপে ভাগ করে বুঝব। প্রথমত, প্রত্যক্ষতার বিপদ, এরপর থাকছে একটি ঐতিহাসিক মাস্টার ক্লাস, তারপর আমরা দেখব এই পরোক্ষ আচরণের পেছনের মনস্তত্ত্ব, এরপর বিখ্যাত মাকড়সার জাল কৌশল, আর সবশেষে এর একদম বিপরীত একটি চিত্র। চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ঢুকে পড়া যাক। প্রথম ভাগ, প্রত্যক্ষতার বিপদ, অর্থাৎ কেন সরাসরি অ্যাপ্রোচ অনেক সময় ব্যর্থ হয়। আমাদের উৎস উপাদান খুব সুন্দরভাবে একটা কথা বলছে। মানুষ স্বভাবতই এমন কোনো পরিস্থিতি একেবারেই অপছন্দ করে যেখানে তাকে অন্যের ইচ্ছায় চলতে বাধ্য হতে হয়। ব্যাপারটা আসলে খুবই সোজা। একদিকে ধরুন প্রত্যক্ষ পদ্ধতি। আপনি যখন সরাসরি কাউকে কিছু বলছেন বা করাতে চাইছেন, তার মনে কিন্তু সাথে সাথেই একটা অ্যালার্ম বেজে ওঠে। লোকটা আমাকে দিয়ে কিছু করাতে চাইছে না তো? এতে ভয় জাগে, সন্দেহ তৈরি হয়। কিন্তু অন্যদিকে পরোক্ষ পদ্ধতি ঠিক এর উল্টো। এখানে আপনি খুব ধীরে একটা নিরপেক্ষ সম্পর্ক গড়ে তুলছেন। মানুষটার মনে হচ্ছে সে একদম নিরাপদ। তাকে বুঝতে না দিয়েই আপনি তার পরিমণ্ডলে প্রবেশ করছেন। এই যে নিরাপত্তার একটা ভ্রান্ত অনুভূতি, এটাই হলো আসল গেম চেঞ্জার। এবার আমরা দ্বিতীয় ধাপে যাই, একটি ঐতিহাসিক মাস্টার ক্লাস, ডিউক এবং ডাচেসের গল্প। এটা শুনলে বুঝতে পারবেন বাস্তবে এই কৌশলটা কতটা চমকপ্রদ। 17 শতকের ফ্রান্সের কথা। এখানে আমরা পাচ্ছি রাজা চতুর্দশ লুইয়ের চাচাতো বোন অ্যান ম্যারি লুইস ডি অর্লেন্সকে, যাকে সবাই ডাকত লা গ্র্যান্ড মাদমোয়াইজেল বলে। 42 বছর বয়সী এই ডাচেস ছিলেন প্রচণ্ড ধনী, স্বাধীন আর অসম্ভব গর্বিত একজন নারী। সেই সময়কার সব বাঘা বাঘা পানিপ্রার্থীর প্রস্তাব তিনি হাসতে হাসতে ফিরিয়ে দিয়েছিলেন। মানুষের উদ্দেশ্য নিয়ে তার ছিল চরম সন্দেহ। আর ঠিক তার বিপরীতে আছেন ডিউক দে লুজুন। 36 বছর বয়সী এই মানুষটি দেখতে খুব একটা আকর্ষণীয় ছিলেন না, উচ্চতাও ছিল বেশ কম। কিন্তু কিভাবে যেন এই সাধারণ দর্শন ডিউকই ডাচেসের সেই দুর্ভেদ্য দেয়াল ভেঙে দিয়েছিলেন। কিভাবে সম্ভব হলো এটা? ডিউক কিন্তু জাদুমন্ত্র পড়েননি। তিনি খুব নিখুঁত একটা প্লেবুক বা কৌশল ফলো করেছিলেন। তিনি জানতেন সরাসরি বিয়ের প্রস্তাব দিলে ডাচেস তাকেও অন্যদের মতো প্রত্যাখ্যান করবেন। তাই ডিউক প্রথমে হলেন ডাচেসের একজন দারুণ বিশ্বস্ত বন্ধু। তাদের মধ্যে বীরত্ব, সাহসিকতা এসব নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা হতো। আর এই বুদ্ধিবৃত্তিক আলোচনার ফাঁকেই ডিউক খুব সুকৌশলে ডাচেসের মনে নিজের জায়গা তৈরি করছিলেন। এরপর মাস্টার স্ট্রোক। ডাচেস যখন মানসিকভাবে তার উপর নির্ভরশীল হয়ে পড়ছেন, ঠিক তখনই ডিউক হঠাৎ নিজেকে গুটিয়ে নিলেন। তিনি মনোযোগ সরিয়ে নিয়ে ডাচেসকে এড়িয়ে চলতে শুরু করলেন। এই যে হঠাৎ একটা শূন্যতা তৈরি হলো, এটাই ডাচেসকে নিজে থেকে পদক্ষেপ নিতে বাধ্য করেছিল। আর এর চূড়ান্ত ফলাফল কী হয়েছিল জানেন? ডিউকের এই পরিকল্পিত উপেক্ষায় ডাচেস এতটাই পাগলপ্রায় হয়ে উঠেছিলেন যে তিনি নিজেই একটা কাগজে তার কাঙ্ক্ষিত স্বামীর নাম লিখে ডিউকের বালিশের নিচে রেখে আসেন। আর সেই কাগজে লেখা ছিল সেভু, অর্থাৎ এটি আপনি। ভাবুন একবার, ডিউক কিন্তু একবারের জন্য সরাসরি কোনো প্রস্তাব দেননি। তিনি শুধু পরিস্থিতি তৈরি করেছেন, আর ডাচেস ভেবেছেন পুরো সিদ্ধান্তটাই বুঝি তার নিজের। দারুণ একটা গল্প, তাই না? তো চলুন এবার আমাদের আলোচনা তৃতীয় ভাগে, এই পরোক্ষ আচরণের পেছনে মনস্তত্ত্ব এবং নিয়ন্ত্রণে ভ্রম নিয়ে কথা বলা যাক। ঠিক কী কারণে ডিউকের এই কৌশলটা এত ম্যাজিকের মতো কাজ করল?
ডিউক আসলে মানুষের স্বাধীন ইচ্ছার মনস্তত্ত্বটা ধরতে পেরেছিলেন। আমাদের উৎস উপাদানের মতে এখানে আসল ট্রিকটা হলো নিজের উদ্দেশ্য একেবারে গোপন রাখা। আপনি চাইলে তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে বা একটু ঘুরপথে এগোতে পারেন, লক্ষ্যবস্তু যেন ঘুণাক্ষরেও টের না পায়, আর তার কোনো রকম ভয়ের উদ্রেক না করে আপনি যেন তার সম্পর্কে সব তথ্য জেনে নিতে পারেন। বিখ্যাত দার্শনিক কিয়ারকেগার্ড যেমনটা বলেছিলেন, শুরুতেই সরাসরি আক্রমণ না করে চারপাশে ঘুরে ঘুরে পরিস্থিতি বোঝাই শ্রেয়। দিন শেষে আপনার লক্ষ্য একটাই, উল্টো দিকের মানুষটাকে এমন একটা ঘোরের মধ্যে রাখা যেন সে দৃঢ়ভাবে বিশ্বাস করে যে স্টিয়ারিং হুইলটা তারই হাতে আছে এবং সেই প্রথম পদক্ষেপটা নিয়েছে। এখন আপনারা হয়তো ভাবছেন এটা শুধু প্রণয় বা রোম্যান্সের ক্ষেত্রেই খাটে। একেবারেই না। প্রখ্যাত জ্যাজ শিল্পী ডিউক এলিংটনের কথাই ধরুন। তিনি একদম সাদামাটা একঘেয়ে কথাবার্তার আড়ালে নিজের আসল চার্ম লুকিয়ে রাখতেন আর অতি সহজেই নারীদের মুগ্ধ করতেন। আবার রাজনীতির ময়দানেও এর প্রমাণ মেলে। আমাদের উৎস উপাদান দেখাচ্ছে কিভাবে ভ্লাদিমির ইলিচ লেনিন প্রায় একজন সাধারণ রুশ শ্রমিকের বেশে ঘুরে বেড়াতেন। এই অতি সাধারণ এবং অহংকারহীন উপস্থিতির কারণে কেউ তাকে সরাসরি হুমকি মনে করত না। আর ঠিক এই সুযোগটা কাজে লাগিয়েই তিনি অত্যন্ত সুচারুভাবে নিজের রাজনৈতিক কৌশলগুলো বাস্তবায়ন করেছিলেন। একদম রাডারের নিচ দিয়ে কাজ হাসিল করার কি। এই পুরো মনস্তাত্ত্বিক ব্যাপারটাকে বোঝাতে আমাদের উৎস উপাদান খুব শক্তিশালী একটা রূপক ব্যবহার করেছে, আমাদের চতুর্থ ভাগ, মাকড়সার জাল কৌশল এবং অপরিসীম ধৈর্য। মাকড়সার জালের রূপকটা সত্যি অসাধারণ, তাই না? একটা মাকড়সাকে কি কখনো দেখেছেন শিকারের পেছনে দৌড়াতে? কখনোই না। দৌড়ালে তো শিকার পালিয়েই যাবে। সে বরং খুব শান্ত, নিরীহ একটা কোণ বেছে নেয়, প্রায় অদৃশ্য সুতো দিয়ে চমৎকার একটা জাল বনে আর সম্পূর্ণ চুপচাপ অপেক্ষা করে। শিকার যখন সেই নিরাপদ মনে হওয়া পরিবেশে নিজের থেকেই উড়ে আসে, ঠিক তখনই সে জালে আটকে পড়ে। এই পরোক্ষ কৌশলটাও ঠিক একই রকম। এর জন্য আপনার দরকার অপরিসীম ধৈর্য, স্থিরতা আর এমন একটা পারফেক্ট পরিবেশ তৈরি করার ক্ষমতা যা দেখলে বিন্দুমাত্র হুমকির কথা মাথায় আসবে না। তবে হ্যাঁ, যে কোনো কৌশলেরই তো একটা উল্টো দিক থাকে, তাই না? একটা পূর্ণাঙ্গ ধারণা পেতে গেলে সেটাও জানা জরুরি। তাই আমাদের পঞ্চম এবং শেষ ভাগ, বিপরীত চিত্র, কখন সরাসরি আঘাত করতে হয়। আমরা যদি পরোক্ষ আর প্রত্যক্ষ পদ্ধতির তুলনা করি, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। ডিউক ডি লুজুনের মতো যারা পরোক্ষ প্রলোভনকারী, তারা কিন্তু খুব সময় নিয়ে ধীরে ধীরে এবং সতর্কতার সাথে তাদের জাল বোনেন। সময় একটু বেশি লাগলেও এর ফলাফল হয় খুব মজবুত আর উচ্চমানের। অন্যদিকে উৎস উপাদানে উল্লিখিত ক্যাসানোভা বা ক্লিওপেট্রার মতো যারা প্রত্যক্ষ প্রলোভনকারী, তারা একদম অপ্রতিরোধ শক্তি আর চমক দিয়ে আক্রমণ করেন। তাদের স্টাইলটা হলো প্রচণ্ড আবেগ আর গতির। এই প্রত্যক্ষ কৌশল খুব দ্রুত কাজ করলেও এটা কিন্তু আবার খুব দ্রুত শেষও হয়ে যায়। তবে সত্যি বলতে, কখনো কখনো সময় বাঁচাতে বা প্রতিপক্ষকে একদমই ভাবার সুযোগ না দিতে এই সরাসরি আঘাতটাও সমান কার্যকর হতে পারে। আমরা আমাদের আজকের আলোচনায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পুরো বিশ্লেষণ থেকে একটা দারুণ উস্কানিমূলক প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। একটু ভাববেন, তারা কি আসলেই প্রথম পদক্ষেপ নিচ্ছে, নাকি তাদের দিয়ে অত্যন্ত সুকৌশলী সেটা ভাবানো হচ্ছে? জীবনের নানা ক্ষেত্রে যখনই আপনার মনে হবে যে কোনো সিদ্ধান্তের বা সম্পর্কের পুরো নিয়ন্ত্রণ আপনার হাতে, একবার চারপাশটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন। এই নিয়ন্ত্রণের চমৎকার অনুভূতিটা নিখুঁতভাবে বোনা কোনো অদৃশ্য মাকড়সার জাল নয় তো? আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের চারপাশের মানুষের মনস্তত্ত্ব এবং প্রচ্ছন্ন প্রভাব বিস্তারের ডাইনামিক্সকে নতুনভাবে বুঝতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।